নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ আমাদের নিবেদন বিখ্যাত লেখিকা শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্য রচিত গল্প উজান। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। তবে চলুন আর দেরি করব না, শুরু করি আজকের গল্প। শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্য রচিত উজান। মন যেন কখন কি চায় মনই জানে। এই যে প্রতিবার পুজোর ছুটিতে কলকাতা ছেড়ে বেরিয়ে পড়ার জন্য ব্যস্ত হয়ে ওঠে নন্দিতা, অথচ বাইরে এসে কদিন যেতে না যেতেই কলকাতার জন্য তার মন উথাল পাতাল। আবার এই যে ফেরার পথে বুকের ভিতর আরেকটা অন্যরকম দানা দানা কষ্ট। এরকম কেন হয়? এসব সময় নন্দিতা স্নায়ু বড় বেশি টানটান হয়ে থাকে। একটু টোকা পড়লেই বিস্ফোরণ। এবারও তার ব্যতিক্রম হলো না। শেষ মুহূর্তে নির্দিষ্ট কোচ খুঁজে সিট বার্থের দখল নেওয়ার আগেই ছেড়ে দিয়েছিল ট্রেনটা। একটু আগের চাপা ভিড় অনেকটা হালকা হয়ে এলেও এখনও এদিক ওদিক ঘুরছে যাত্রীরা, নিজেদের মালপত্র সামলাচ্ছে। শ্যামলেন্দুর সঙ্গে নন্দিতাও সুটকেস, হোল্ডল, খাবারের প্যাকেট সব তুলে রাখছে বাঙ্কের ওপর। এমন সময় হঠাৎই পাশে রাখা সুটকেসটার গায়ে চোখ আটকে গেল তার। ছাই রং সুটকেসের গায়ে কালো সাদা স্টিকারে জ্বলজ্বল করছে সেই নামটা, রাকা রায়। নামটা বড় চেনা চেনা না? নন্দিতা পলকের জন্যে থমকায়। পলকের জন্যই পরক্ষণেই মন চলে গেছে তার অন্যদিকে। তাদের জানালার ধারের সিটটায় বসে আছে একজন অবাঙালি তরুণ। গাঁট্টা গোট্টা, বছর 26 বয়স। ছেলেটা এখানে কেন? এ সিটটা তো নন্দিতাদের। নিশ্চিত হওয়ার জন্যে আবার নিজেদের বার্থ নাম্বারগুলো মিলিয়ে নিল নন্দিতা। 41, 42, 43 ঠিকই আছে। জানালার সিটটা তো তাদেরই। ছেলেটাকে উঠে যেতে বলতে হবে। ভাবতে গিয়েই নন্দিতার খেয়াল হলো রিমলি পাশে নেই। গেল কোথায়? এই তো ছিল। নন্দিতা ছটফট করে উঠল। রিমলি, রিমলি! নন্দিতার মেয়ে সাড়া দিল পাশের কোঠ থেকে। এই যে মা, আমি এখানে। ওখানে কি করছিস তুই? কিছু না, জানলার ধারে বসে আছি। ওখান থেকে কোথাও যেও না যেন, হ্যাঁ? নন্দিতা অবাঙালি ছেলেটার পাশে বসে ওয়াটার বটল খুলে দুঢোক জল খেল। জানলার বাইরে বিকেলের রোদ এখন ঝকমকে পিতল বরণ। সেই রং মেখে দ্রুত পিছলে যাচ্ছে দিল্লির শহরতলি, হারিয়ে যাচ্ছে। নন্দিতার বুকটা আবারও হুহু করে উঠল। কোনো কিছু ফেলে যাওয়া সবসময় বড় কষ্টের। সবারই কি এরকম খারাপ লাগে, নাকি শুধু নন্দিতারই? জানালা থেকে চোখ সরিয়ে নন্দিতা নিজেদের কূপটায় চোখ বোলালো আর একবার। নন্দিতা আর শ্যামলেন্দুর মুখোমুখি সামনে সিটে অল্প বয়সী এক স্বামী স্ত্রী। দেখলেই বোঝা যায় নতুন বিয়ে হয়েছে। একটু ঘন হয়ে বসে এর মধ্যেই পরস্পর মগ্ন হয়ে গেছে কথায়। খুব ঝলমলে একটা সালোয়ার কামিজ পরেছে মেয়েটি। হাত ভর্তি এত কাঁচের চুড়ি। ওদের পাশে জানালার ধারে মহিলাটি নন্দিতারই প্রায় সমবয়সী। রীতিমতো সুন্দর, টকটকে ফর্সা রং, চোখ দুটো বেশ বড় বড় টানা। কানে দুল নেই, গলায় ইমিটেশন মফ চেন।
সিঁথির সিঁদুরটা ভীষণ সূক্ষ্ম, হাতের সরু সরু শাখাপলা বলে দেয় ভদ্রমহিলা বাঙালি। ইনি কি রাকা রায় নাকি অন্য মেয়েটি? রাকা রায় নামটা আগে কোথায় শুনেছে নন্দিতা, কোথায় যেন। নন্দিতা ভদ্রমহিলার সঙ্গে ভাব জমানোর চেষ্টা করল, বলল, কলকাতায় যাচ্ছেন? মহিলা হাসল ভারী সুন্দর করে। হুম। একা? হ্যাঁ, সঙ্গে দাদার আসার কথা ছিল, কিন্তু আসতে পারল না। ওহ, দিল্লিতেই থাকেন বুঝি? হুম, কলকাতায়। দিল্লি এখন আমার বাপের বাড়ি, দাদা থাকে মাকে নিয়ে। ও, আমার দাদাও কিছুদিন দিল্লিতে ছিল। কথাটা বলেই দুম করে আবার অন্যমনস্ক হয়ে পড়েছে নন্দিতা। দাদার সঙ্গে সম্পর্কটা হঠাৎই কেমন চির খেয়ে গেল, অথচ একসময় তাকে কি ভালোই না বাসত দাদা। সেও তো একটা বয়স অবধি দাদাই তো নন্দিতার একমাত্র আইডল ছিল। কেন এমন হয়? ভাই বোনের সম্পর্ক কেন ছিঁড়ে যায় এমন বিশ্রীভাবে? নাকি সব সম্পর্কের বেলাইতেই এই এক নিয়ম, স্বার্থ এসে পড়লে সব সম্পর্কের ভীতি নড়ে যায়? তা সে সম্পর্ক ভাই বোনেরই হোক, কিংবা স্বামী স্ত্রীর, কিংবা বাবা মা ছেলে মেয়ের, অথবা বন্ধুর সঙ্গে বন্ধুর। অবাঙালি যুবক এখন এমনভাবে ঝুঁকে বসেছে যে বাইরের পৃথিবীটা প্রায় চোখের আড়াল। নন্দিতার খুব খারাপ লাগলো। কিছু কিছু মানুষ এমনই স্বার্থপর হয়, কেমন অন্যের জায়গা জুড়ে নির্বিকার বসে আছে দেখো। সামনের মহিলা মুখ ফিরিয়ে দিব্যি বাতাস মাখছে মুখে। নন্দিতা কনুই দিয়ে আলগা খোঁচা দিল শ্যামলেন্দুকে, যাতে ছেলেটাকে উঠে যেতে বলে। শ্যামলেন্দু হাতের কাজ সেরে যথারীতি একটা পেপার র্যাক খুলে বসেছে। নন্দিতার কথা প্রথমটা সে ঠিকমতো ধরতে পারল না। সে বললে, কাকে? চোখ নেই, দেখতে পাচ্ছ না? বিরক্ত হলেও নন্দিতা বেশ নিচু স্বরেই বলছিল কথাগুলো। জানলার ধারে সিটটা আমাদের। শ্যামলেন্দু পাত্তা দিল না। ও এমনিই বসেছে, বসুক না, উঠে যাবে। নন্দিতার গলা উঠল। হ্যাঁ, সবাই তোমার মতো উদার কিনা? আসতে বলো। শ্যামলেন্দু ত্রস্ত চোখে চারপাশটা দেখে নিল। ভাবটা এমন যেন নন্দিতাই লোকটাকে উঠতে বলে কোনো গর্হিত আচরণ করে ফেলেছে। নন্দিতা গুম মেরে গেল। এসব মুহূর্তে তার নিজেকে বড় অসহায় লাগে। শ্যামলেন্দু তার কোনো কথাই সহজে বুঝতে চায় না। এই যে এখন জানালার ধারে বসে প্রচণ্ড হাওয়ায় মাখামাখি হয়ে বুক ভরে একটু দম নিতে চাইছে নন্দিতা, এটাও মুখ ফুটে খুলে বলতে হবে, নতুবা শ্যামলেন্দু কিছুই বুঝবে না। কয়েক সেকেন্ড চুপচাপ থেকে নন্দিতা শেষে রিমলিকেই ডাকল। রিমলি, একবার এদিকে চলে এসো তো মা। রিমলি তক্ষুনি দৌড়ে এসেছে। বলছে, মা, ওদিকের পাঞ্জাবিগুলো কি ভালো বাংলা বলে। নন্দিতা মেয়েকে শাসন করল। ছি, ও কি কথার ছিরি, আঙ্কেল বলতে পারো না? রিমলি ঢোক গিলল। সরি সরি আঙ্কেল, ওই আঙ্কেলরাও না কলকাতাতেই থাকে মা। ঠিক আছে ঠিক আছে, এবার এখানে বসো তো। আঙুল চালিয়ে মেয়ের চুল ঠিক করে দিল নন্দিতা। ওখানে আমি জানলার ধারে বসেছিলাম, আমি এখানে বসবো মা। নন্দিতা আর চোখে শ্যামলেন্দুর দিকে তাকিয়ে নিল। মেয়েকে বলল, এখন এখানেই বসবে মা? না, আমি জানলার ধারে বসবো।
তোমার বাবাকে বলো। জানলা দখলকারী যুবক রিমলির দিকে হাসি হাসি মুখে তাকিয়ে থাকলেও নির্ঘাত একবর্ণ ভাষাও বুঝছে না। না হলে একটু লজ্জা তো পেত নিশ্চয়ই। ও মা, আমি কি জানি, বললাম তো বাবাকে বলবো। সামনে জানলায় বসা মহিলা হুট করে বলে বসল, তুমি এখানে বসবে? এসো বসো। রিমলি মাথা নাড়ল। দূর, ওদিকে হাওয়াই নেই, ওটা তো উল্টো দিক। নন্দিতারও ইচ্ছে নেই মেয়েকে সোজাসুজি হাওয়ায় বসতে দেওয়ার, তবুও চুপ সে। রিমলি শ্যামলেন্দুকে ঠেলা দিল। বাবা, ও বাবা। শ্যামলেন্দুকে বই বন্ধতাই করতেই হলো। নন্দিতার দিকে তাকিয়ে হতাশভাবে মাথা নেড়ে সে সামনের দিকে ঝুঁকেছে। বিনীত গলায় বলছে, माफ करना भाई साहब, ये सीट शायद हमारी है, मैं कानपुर में ही उतर जाऊंगा। শ্যামলেন্দু পাছে বিগলিত হয়ে পড়ে, তাই নন্দিতা তাড়াতাড়ি হাল ধরে নিল। हमारी लड़की वहाँ बैठेगी, आप दूसरा कोई जगह ढूंढ लीजिए ना। শ্যামলেন্দু বলে উঠল, नहीं, इधर भी बैठ सकते हैं। नहीं नहीं, ठीक है, आप लोग आराम से बैठिए। নন্দিতার ইচ্ছে হলো ছেলেটিকে নিজে একবার বসতে বলে, কিন্তু পারল না। আরও মেজাজটা খারাপ হয়ে গেল তাতে। মাঝে মাঝে কি যে হয়ে যায় তার, লাগাম টেনেও মনের রাশ সে ধরে রাখতে পারে না। সামনের ওই দম্পতি, ওই হাসিমুখ মহিলা নিশ্চয়ই তাকে খুব দুর্মুখ ভাবছে। ইস। রিমলি জানালার ধারে বাবু হয়ে বসে গল্প জুড়েছে সামনের মহিলার সঙ্গে। তুমি একা একাই যাচ্ছ, তোমার বুঝি ভয় করে না? হুম, আমার মা একা একা কোথাও যেতে দেয় না, আমার মা খুব ভীতু। নন্দিতা কথা বলে সহজ করতে চাইল নিজেকে। মেয়ের কথা শুনেছেন, সব সময় এরকম পাকা পাকা কথা। পাকা পাকা কোথায়, বেশ মিষ্টি তো আপনার মেয়ে। মিষ্টি না ছাই, একটু পরেই আপনাকে পাগল করে ছাড়বে। না না, পাগল করবে কেন? মহিলা হাত বাড়িয়ে গাল টিপে দিল রিমলির। চকলেট খাবে? বলেই উঠে দাঁড়িয়ে বাঁক থেকে সুটকেস নামালো। রাকা রায় লেখা সুটকেসটা। নন্দিতা থমকেছে নতুন করে। এই তবে রাকা রায়। রাকা রায় কার নাম? রানুদির জায়ের নাম? সিদ্ধার্থর বউয়ের নাম? উফ, মনে পড়ছে না। মনে, হ্যাঁ, রাকা তো অরুণের বউয়ের নাম। হ্যাঁ, রাকাই তো, অরুণ রায়ের বউ রাকা রায়। নন্দিতার ভুরুতে ভাঁজ পড়ল। এই রাকা রায় কি সেই রাকা রায়? দূর, তার দিল্লিতে বাপের বাড়ি হতে যাবে কেন? নন্দিতা যতদূর শুনেছে অরুণ যাকে বিয়ে করেছে সে শ্যামবাজারের মেয়ে। সুমিতা সেরকমই তো রিপোর্ট দিয়েছিল। না না, এ সে নয়। একই নামে দুটো মেয়ে থাকতেই পারে। তবে সেও তো শুনেছে রাকা বেশ সুন্দরী। তা বলে কি আর এত সুন্দর? মনে মনে হাজার যুক্তি সাজিয়েও কে জানে কেন কিছুতেই নিঃসংশয় হতে পারছে না নন্দিতা। মহিলাকে জিজ্ঞাসা করতেও তার বুক টিপটিপ করছে। সত্যি যদি সেই রাকাই হয়? শেষ পর্যন্ত কৌতূহলের কাছে দ্বিধা হার মানল। আপনাকে খুব চেনা চেনা লাগছে। কলকাতায় কোথায় থাকেন বলুন তো আপনি? সাউথে, ভবানীপুর। ভবানীপুরে কোথায়? পূর্ণ সিনেমার কাছে। পূর্ণ সিনেমা। নন্দিতার শরীরের সমস্ত শিরা উপশিরাগুলো এবার একসঙ্গে ঝনঝন করে বেজে উঠেছে। আর কোনো সন্দেহ নেই, সেই
আপনারা কোথায় থাকেন? রানীকুঠি। নন্দিতা আড়ষ্ট উত্তর দিল। হৃৎপিণ্ডে পাগলা ঘণ্টিটা বেজেই চলেছে। রাকাও কি চিনতে পারছে তাকে? মুখ দেখে অবশ্য কিছু বোঝা যাচ্ছে না। এমন হতে পারে মেয়েটা খুব নিখুঁত অভিনয় জানে। হয়তো প্রথম থেকেই চিনেছে নন্দিতাকে, হয়তো ইচ্ছে করেই। হতে পারে, হতে পারেই। নন্দিতার কি কোনো ছবিই নেই অরুণদের বাড়িতে? আর কারো কাছে না থাক, অরুণের অ্যালবামে থেকে যেতে পারে এক আধটা। অরুণ কি নন্দিতার সব ছবিই ফেলে দিয়েছে? এমনও হতে পারে যে রাস্তাঘাটে কোনোদিন দূর থেকে রাকাকে দেখিয়েছে অরুণ। ওই দেখো, ওই যাচ্ছে, ওটাই নন্দিতা। নন্দিতা হয়তো দূরমনস্ক ছিল তখন। অরুণ বা রাকাকে সে খেয়ালই করেনি। রাকার সঙ্গে কোনো রকমে দুই একটা দায়সারা কথা বলে নন্দিতা বাথরুম যাওয়ার নাম করে উঠে গেল। শহরতলি ছাড়িয়ে এসে ধাবমান এসি এক্সপ্রেসের গতি তখন উদ্দাম। সংকীর্ণ প্যাসেজটা ধরে পরপর পরিপূর্ণ কুঠুরিগুলো পেরিয়ে টলমল পায়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিল নন্দিতা। বাথরুমে এসেও কিছুতেই স্থির হয়ে দাঁড়াতে পারছে না। পায়ের তলার জমি তার থরথর করে কাঁপছে। টাল সামলাবার জন্য নন্দিতা বেসিনের পাশের রডটাকে আঁকড়ে ধরল। আয়নায় ক্রমাগত কেঁপে চলেছে আর এক নন্দিতা। কাঁপছে না হাসছে হিহি করে? কিরে, বোকার মতো ঘাবড়ে গেলি কেন? অরুণের বউ যদি তোকে চিনে ফেললে ফেলবে, তাতে তোর কি? এরকম অস্বস্তি হওয়ার কোনো মানেই হয় না। ওই অসভ্য বুনো দানবটা কাকে বিয়ে করলো না করলো, সেই বউ তোকে চিনল কি না চিনল তাতে কি যায় আসে? তুই তো কোনোদিনও কোনো অন্যায় করিসনি, তবে ভয়টা কিসের? সেটা ঠিকই কথা। আয়নার ভেতরের নন্দিতা কোনো ভুল বলছে না। তার জীবনটা অরুণ সত্যিই অতিষ্ঠ করে তুলেছিল। মারধর, অত্যাচার, অন্যায় রকম গার্জেনগিরি, কি না সামলেছে, কি না সহ্য করেছে নন্দিতা। তবে এখন তার নিজেকে সামলে নিতে হবে। তার এখন নিশ্চিন্ত জীবন, স্বামী, মেয়ে, সে এখন পরিপূর্ণভাবে গৃহিণী। নন্দিতা মুখ চোখে জল দিয়ে বেরিয়ে এলো। গোটা কম্পার্টমেন্টের লোকজন বৈকালিক আলস্য গায়ে শুয়ে বসে আছে এখন। ঝিমোচ্ছে, গল্প করছে, তাস খেলছে। একটা কূপে অসংখ্য টিফিন বাক্স সাজিয়ে খেতে বসে গেছে এক অবাঙালি পরিবার। প্যাসেজের দিকে সিটে একটি মেয়ে উদাস চোখে আকাশের দিকে তাকিয়ে। নন্দিতাদের প্যাসেজের সিটের দুই বয়স্ক ভদ্রলোক কি যেন গভীর আলোচনায় ব্যস্ত হয়ে পড়েছেন। নন্দিতা শ্যামলেন্দুর সামনে গিয়ে দাঁড়ায়, বলে, কি গো, বই মুখে করে বসে থাকলেই হলো? সেই কখন ভাত খেয়েছ? 11টার আগে। তোমার খিদে পায়নি? শ্যামলেন্দু বই বন্ধ করল, বলল, হ্যাঁ তা দাও, কিছু খেতে খেতে দেবে তো। খাবারের টুকরিটা বাঁক থেকে নামাতে নামাতে নন্দিতা এক পলক দেখে নিল রাকাকে। রিমলির সঙ্গে বকবক করে চলেছে মেয়েটা। নন্দিতা মেয়েকে বলল, আয় খেয়ে নে এবার। গুম গুম শব্দ তুলে কোনো এক স্টেশনের প্ল্যাটফর্ম পিষে মারিয়ে বেরিয়ে যাচ্ছে ছুটন্ত ট্রেন। স্টেশনে দাঁড়ানো একটি লোকের মুখও পরিষ্কার বোঝার আগে সোজা এক শস্য খেতে পৌঁছে গেছে। শেষ বিকেলের আলোয় হলুদ ফুলে লালচে আভা মেখে চারিদিকটা অপরূপ হয়ে আছে। নন্দিতা বুঝতে পারছিল না রাকাকে কিছু খেতে বলার অনুরোধ করাটা উচিত হবে কিনা। নতুন বিয়ে হওয়া ছেলে মেয়ে দুটোর সঙ্গেও তবে ভদ্রতা করতে হয়।
ছেলে মেয়ে দুটো দুজন দু জানলার দিকে তাকিয়ে এখন। রাকার চোখও বাইরে সেই হলুদ প্রান্তরের দিকে। রিমলি একমুখ সন্দেশ নিয়ে সামনের ছেলেটির সঙ্গে ভাব জমানোর চেষ্টা করল। কাকু, ও কাকু, তোমরাও কি কলকাতায় যাচ্ছ? শ্যামলন্দু বলল মেয়েকে। ও কি, মুখে খাবার নিয়ে কথা বলছো কেন? কাকুর গায়ে পড়বে যে। রিমলি সঙ্গে সঙ্গে নিজস্ব ওয়াটার বটল মুখে লাগিয়ে জল খেয়ে নিয়েছে। এবার কথা বলি। রিমলি চোখ ঘোরানোর ভঙ্গি দেখে ছেলে মেয়ে দুটো হেসে কুটিপাটি, রাকা আর শ্যামলেন্দুও। ছেলেটি কাছে টানল রিমলিকে। নাম কি গো তোমার? রিমলি? না না, প্রজ্ঞা পারমিতা আচার্য। ওরে বাবা, তুমি স্কুলে পড়ো? নিশ্চয়ই। কোন ক্লাস? নার্সারি 2। রিমলি উত্তর দিয়ে পাল্টা প্রশ্ন ছুড়েছে। এটা বুঝি তোমার নতুন বউ? কি করে বুঝলে? বারে, নতুন বিয়ে হলেই তো এতটা করে সিঁদুর পরে। আমার পিসিও পড়তো। মেয়েটি খিলখিল করে হেসে উঠল। এখন বুঝি পড়ে না? কই আর পরে, ওই আন্টিটার মতো করে পড়ে, সরু করে একটুখানি। বলতে বলতে রাকার দিকে হাত দেখাচ্ছে। নন্দিতা মেয়ের মাথায় চাটি মারল। অনেক হয়েছে, এবার থামো তুমি। আহা বলুক না, ছেলে মানুষই তো বলছে। রাকা হেসেই চলেছে। এরকম কটকটি বাচ্চা আমার ভীষণ ভালো লাগে। আমার মেয়েটা আবার বেশি কথা বলে না, গুন্ডামি করে, ভয়ানক গেছো। অরুণের মেয়ে হলো কবে? এই খবরটা তো জানা ছিল না। অবশ্য জানার উপায়ও বা কোথায়? সুমিতা তো বিয়ে করে সেই ব্যাঙ্গালোরে চলে গেছে। ওর কাছ থেকেই অনেক খবরাখবর পাওয়া যেত অরুণের। নন্দিতার দৃষ্টি স্থির হলো কয়েক সেকেন্ডের জন্যে। রাকা কি মেয়ের খবর ইচ্ছে করেই শোনালো তাকে, না শুধুই কথার কথা? মুখ ফসকে নন্দিতা জিজ্ঞেস করে ফেলল, কত বড় আপনার মেয়ে? এর থেকে বড়, 5 পুরে এবার 6 পড়বে, এই তো নভেম্বরে। তবু এখনো এত। নন্দিতা দ্রুত হিসেব কষে নিচ্ছিল। ডিভোর্স হওয়ার পরপরই বিয়ে করেছিল অরুণ, মানে বছর 7 হবে। রাকা বলেছে রাকার মেয়ের বয়স হবে 6। তার মানে এবার আর বিয়ের পর তর্স হয়নি অরুণের। অথচ তাদের বিয়ের পর নন্দিতা কোনো কথাতেই অরুণ কান দেয়নি। বলেছে এত তাড়াতাড়ি বাচ্চা হলে লাইফের আর রইল কি? নন্দিতা প্রতিবাদ করেছে, যাদের বাচ্চা হয় তাদের বুঝি লাইফ থাকে না? অরুণ বলেছে, বাজে বকো না, এখন তো ফুর্তি করার সময়। এখন থেকেই চ্যাঁ ভ্যাঁ আমল স্প্রে এসব করলে আর মেয়েদের ফিগারও নষ্ট হয়ে যায় বাচ্চা হলে। নন্দিতা বলেছে সে ফিগার নিয়ে মাথাই ঘামায় না। অরুণ বলেছে সে ঘামায়। লোকে কি বলবে? অরুণের বউটা একটা কুমড়ো পটাশ। তার বউ হবে দেখবার মতো, বুক ফুলিয়ে সে সকলকে দেখাবে। নন্দিতা বলেছে, বউ কি দেখানোর জিনিস? অরুণের শটান উত্তর, তাছাড়া কি, সবসময় সেজেগুজে টিপটপ থাকবে। অরুণটা ছিল ওই রকমই, সারাদিন ধরে শুধু উদ্দামতা, আমোদ প্রমোদ, বিলাসিতা, বন্ধুবান্ধব আর খেলার মাঠ নিয়ে বুঁদ হয়ে থাকা। নিয়ম করে 5:30টায় ঘুম থেকে উঠেই মাঠে দৌড়তো। প্র্যাকটিস থেকে ফিরেই স্নান খাওয়া সেরে অফিস, খেলা থাকলে অফিস থেকে মাঠ সেরে একরাশ বন্ধুবান্ধব নিয়ে বাড়ি ফিরত। তারপর সন্ধে থেকে রাত অবধি তাদের আসর। খেলা যেদিন থাকতো না সেদিন বাইরে আড্ডা মেরে ফিরতে ফিরতে রাত 10টা।
সেসব দিন মুখে আবার হালকা মদের গন্ধ। সব কিছুর পর রাত্রে আরেক প্রস্থ ভালোবাসার খেলা। সেই খেলায় নন্দিতার কোনো আলাদা ভূমিকা থাকতে পারবে না। ইচ্ছে অনিচ্ছে বলে কিচ্ছু থাকবে না। শুধু এক পেশে নির্মম বাসনা মিটিয়ে যেতে হবে তাকে। মাগো, আর কিছুদিন অরুণের সঙ্গে থাকলে নিঃশ্বাস বন্ধ হয়ে মরেই যেত নন্দিতা। নন্দিতার বন্ধুরা বলতো, ইস, কি দেখে যে তুই পছন্দ করলি অরুণকে, তোর সঙ্গে তো কিছুতেই মিল নেই, না শিক্ষা না রুচি। নন্দিতা বোঝাতে পারত না ভালোবাসার জোয়ার এলে শিক্ষা, রুচি, বিচার বিবেচনা সব খড়কুটোর মতো ভেসে যায়। অরুণকে তো সত্যি সত্যি একসময় ভালোবেসেছিল নন্দিতা। অরুণের ঝোড়ো আবেগ চুম্বকের মতোই টেনেছিল তাকে। রাকার সঙ্গেও কি অরুণ বিছানায় সেই একই রকম আচরণ করে? পুরনো দৃশ্য চোখের সামনে ভেসে উঠতে নন্দিতা কুঁকড়ে গেল বিতৃষ্ণায়। হেমন্তের বিকেল দ্রুত মরে আসছে বাইরে। কামরার ভিতরেও বাতাসের সঙ্গে ভেসে আসছে তরল অন্ধকার। জানালার দিকে পিছন ফিরে বসে থাকা রাকার মুখে সেই অন্ধকারের ছায়া। রাকা কি এখনো চিনতে পারেনি নন্দিতাকে? বোধহয় না। কাগজের কাপে কফি বিক্রি করতে এসেছে একটা লোক। ছেলে মেয়ে দুটো কফি খাচ্ছে। শ্যামলেন্দু আবার ডুবে গেছে বইয়ের পাতায়। লোকটা সারাক্ষণ বই মুখে করে বসে থাকতে কি ভালোই না বাসে। বাড়িতেও সারাক্ষণ মোটা মোটা বই। সংসারের কোনো খোঁজ খবরই সে রাখে না। সংসার তো দূরের কথা, মেয়ে বউয়েরও না। নন্দিতার এক এক সময় মনে হয় সে বা রিমলি যদি 7 দিন বাড়িতে নাও থাকে, সেটাও বোধহয় টের পাবে না শ্যামলেন্দু। নন্দিতা রাকাকে জিজ্ঞেস করল, কফি খাবেন? রাকা মাথা নাড়ল। হুম, ও তো চিনি দেওয়া কফি। আপনি বুঝি চিনি খান না? খুব কম খাই, বড্ড মোটা হয়ে যাচ্ছি তো। নন্দিতা হেসে ফেলল। মোটা? কত মোটা? ওজন কত আপনার? 56 কেজি। তাতেই আমার বর আর দেওররা যা খ্যাপায়। কথাটা ঢং করে বাজল নন্দিতার কানে। বউ সম্পর্কে স্লিম স্লিম বাতিক এখনো তবে যায়নি অরুণের। এই বউ নিয়ে আদিক্ষেতাও নিশ্চয়ই অনেক বেশি। তার মতো তো আর মাজা গায়ের রং নয়। নাক চোখও অনেক তীক্ষ্ণ, ফিগারটাও। ভাবতে গিয়ে বুকের ভিতর আচমকা একটা পিঁপড়ের কামড় অনুভব করছিল নন্দিতা। সুন্দরী বউ পেয়ে অরুণ তাহলে সুখেই আছে। তার উপর এমন স্বামী সোহাগিনী বউ। স্বামীর আড়ালেও মোটা না হওয়ার চেষ্টা করে যাচ্ছে প্রতিনিয়ত। সেই গ্রাম্য দেওরগুলোও নিশ্চয়ই বৌদি বলতে অজ্ঞান এখন। অরুণ, বরুণ, প্রকাশ, সারা দিন ধরে 3 জন শুধু হাহা করে চিল্লাতো। সকাল, দুপুর, বিকেল, রাত্রি 4 বেলা এক গলা করে ভাত গিলে গলির মোড়ে দাঁড়িয়ে চিৎকার করে যেত ফুটবল, ক্রিকেট, হকি, যা হোক কিছু একটা নিয়ে। গোটা পাড়া মাত করে রাখবে। এই শান্ত সভ্য মেয়েটা কি করে মিলেমিশে আছে তাদের সঙ্গে? গাড়ির গতি ধীরে ধীরে কমে আসছে। দুপাশে এখন ঘন জনপদ। শ্যামলেন্দু বাইরের দিকে উঁকি দিল। ঘড়িও দেখল একবার। টুন্ডলা আসছে বোধহয়। নন্দিতা একটু স্বামীর গা ঘেঁষে বলল, এখানে ভালো রাবড়ি পাওয়া যায় না? শ্যামলেন্দু আড়মোড়া ভাঙল। সে ইটুয়াতেও ভালো পাওয়া যায়। স্টেশন এলে একবার নেমে দেখবে, আর আমাকে ওপরে ব্যাগটা একটু নামিয়ে দাও। 2টো মাফলার বার করব। তেমন তো একটা ঠান্ডা নেই। তা হোক, একটুতেই তোমার আর তোমার মেয়ের যা গলা ফুলে যায়, তাতে করে
শ্যামলেন্দু কথা বাড়ালো না। সিমলা থেকে কেনা দুটো মাফলার কিডব্যাগ থেকে বার করেছে নন্দিতা, সঙ্গে একটা পাতলা চাদর। রিমলি যে কোনো মুহূর্তে ঘুমিয়ে পড়তে পারে, তখন তো লাগবেই। তুন্ডলাতে ট্রেন থামতেই শ্যামলেন্দু ব্যস্ত সমস্ত হয়ে গেটের দিকে এগিয়ে গেল। রাকা জিজ্ঞেস করল, আপনার স্বামী খুব কম কথা বলেন তাই না? হ্যাঁ, ভীষণই। ওর স্টুডেন্টরা বলে স্যার নিজেই নাকি একটা জ্যান্ত বই, বইয়ের মতোই নিস্তব্ধ নিঃশব্দ। ও, উনি কলেজে পড়ান বুঝি? আগে পড়াতো, আমি যে কলেজে পড়াই সেখানে। এখন ইউনিভার্সিটিতে চলে গেছে। আসলে পড়াশুনো ছাড়া পৃথিবীর আর কিছুই বোঝে না ও। নিজের কানে নিজের কথাগুলো সুর হয়ে যাচ্ছিল নন্দিতার। সে কি রাকাকে শোনাতে চাইছে কথাগুলো, না নিজেকেই শোনাতে চাইছে যে অরুণের চেয়ে অনেক বেশি গুণী মার্জিত এক প্রকৃত শিক্ষিত মানুষের সঙ্গেই সে ঘর করে এখন। শ্যামলেন্দু কোলাহল ফেলে ভিড় পেরিয়ে রাবড়ির ভাঁড় হাতে নিয়ে ফিরে আসছে, সঙ্গে কয়েকটা শালপাতার ঠোঙা। রিমলি দেখেই লাফিয়ে উঠল। নন্দিতার ভুরু কুঁচকে গেল। এরকম আদেখলেপনা তার একদম পছন্দ নয়। তাছাড়া রাকার সামনে। নন্দিতা গম্ভীর মুখে বলল, অসভ্যতা করো না, তোমাকে দেওয়া হবে তো। তবে তুমি আর এরপর জানলার ধারে বসবে না। ট্রেন ছাড়লেই গলায় মাফলার জড়াবে বলো। না না না, আমি জানলার ধারে বসবো। না, বসবে না। রাকা রিমলিকে ভোলাতে চাইল। তুমি জানলার ধারে বসতে চাও তাই তো? ঠিক আছে, তুমি এদিকটাতে এসে বসো, আমি ও পাশে যাচ্ছি। তোমার মায়ের পাশে। জানলার ধারেও বসা হবে, হাওয়াও লাগবে না। খুশি? নন্দিতা বিরক্ত হলো। বেশ তো উল্টো দিকে বসেছিল, আবার পাশে কেন এসে বসতে চায়? নন্দিতা জিজ্ঞেস করল, আপনি কি খুব হই হুল্লোড় বন্ধু বান্ধব ভালোবাসেন? রাকা বললে, হুম, না তো। গঙ্গার ধারে বেড়াতে গিয়ে শুধু ফুচকা আলু কাবলি ভেলপুরি খেয়েই চলে আসেন? না, একদমই নয়। হঠাৎ হঠাৎ ক্যানিং ডায়মন্ড হারবার বেড়াতে যেতে আপনার কেমন লাগে? এটা ভালো লাগবে, যদিও যাইনি কখনো। একা একা বৃষ্টিতে ভিজতে কেমন লাগে? দারুণ। রাকাকে একের পর এক প্রশ্ন করতে নিজের প্রশ্নগুলো নিজেই উপভোগ করছিল নন্দিতা। রাকা বুঝতেও পারছে না তার স্বামীর প্রতিটি পছন্দ অপছন্দ এখনো মুখস্থ আছে নন্দিতার। বিয়ের পর প্রথম প্রথম হঠাৎ কোনো লক্ষ্য ছাড়াই নন্দিতাকে নিয়ে বেরিয়ে পড়ত অরুণ। শিয়ালদা থেকে ট্রেনে উঠে ক্যানিং কিংবা ডায়মন্ড হারবার। নদীর পাড়ে দাঁড়িয়ে অরুণ নিজের মনে বেসুরো গলায় গান ধরত। একবার বাসন্তী যাওয়ার পথে ভুটভুটিতে উঠিয়ে খুশিতে চুমুই খেয়ে ফেলতে যাচ্ছিল নন্দিতাকে। লোকজন সব হাঁ করে দেখছে, অরুণের ভ্রুক্ষেপও পর্যন্ত নেই। আমার বউকে আমি আদর করব, কার বাবার তাতে কি? ফেরার পথে সেবার ক্যানিংয়ের মাছের আড়ত থেকে একগাদা চিংড়ি কিনে ফেলল। সেই চিংড়ি সেই রাতেই রান্না করে খেতে হলো বাড়ির সবাইকে। সব সময় লাফাচ্ছে, ঝাঁপাচ্ছে, হৈ হৈ চিৎকার করে যাচ্ছে। একবার ডায়মন্ড হারবারে নদীর ধার ধরে দৌড়তে দৌড়তে অদৃশ্য হয়ে গিয়েছিল ভাঙা লাইট হাউসটার আড়ালে। কিছুক্ষণের মধ্যেই অবশ্য একইভাবে দৌড়তে দৌড়তে ফিরে এলো আর এসে বললে, দেখেছ তো, একটুও দম কমেনি। বন্ধুরা বলে আমি নাকি হাফ টাইমের প্লেয়ার হয়ে যাচ্ছি। সেই লোকটার সঙ্গে এই রাকা মেয়েটার কিভাবে মেলে? নন্দিতা আবারও জেরা করল রাকাকে। আপনি কি হিন্দি সিনেমা দেখতে ভালোবাসেন? মানে বাজারে যেসব মারপিট নাচা গানার ছবি চলে?
না না, খুব একটা বাসি না, তবে দেখি মাঝে মাঝে। মোগলাই খানা খেতে আপনার কেমন লাগে? খারাপ লাগে না, কিন্তু আপনি আমাকে এসব প্রশ্ন কেন করছেন বলুন তো? নন্দিতা উত্তরটা এড়িয়ে গেল। পাশে রাখা অ্যালুমিনিয়াম ফয়েলের প্যাকেট ফাঁক করে রাতের খাবারটা দেখে নিল একবার। ট্রেনের খাবার তার এমনিতেই ভালো লাগে না, আজ তো আরও ইচ্ছে করছে না। শ্যামলেন্দু খাবার শেষ করে আপার বার্থের বিছানায় উঠে গেছে। আজই বোধহয় পেপার ব্যাগটা শেষ না করে ছাড়বে না। সন্ধে নামার মুখে রিমলি একটু ঘুমিয়ে নিয়েছিল। এখন আর 10টার আগে তার চোখে ঘুম আসবে না। পাশের কূপে 3-4টে ছেলে তাস খেলছে। রিমলি তাদের পাশে গিয়ে বসে আছে। বেরিয়ে ফেরা একদল ছেলের তাস খেলার এখন একজন মুখ্য মুগ্ধ দর্শক সে। ছেলেগুলো খেলার থেকে হই হল্লাতেই বেশি আগ্রহী। মাঝে মাঝে হিন্দি গানের কলি গেয়ে উঠছে দু একজন। নন্দিতাদের কূপের ছেলে মেয়ে দুটো নিচু গলায় কথা বলতে বলতে ফিক করে হাসছে। রাকা মোড়ক খুলে দুটো রুটি বার করল। বললেন না তো ওইসব প্রশ্ন কেন করলে? নন্দিতা আলতো হাসল। ট্রেনে আলাপ হলো, বন্ধুত্ব হলো, বন্ধুর কি ভালো লাগে না লাগে জানতে নেই বুঝি? রাকার মুখ দেখে স্পষ্ট বোঝা যায় সে নন্দিতার কথা বিশ্বাস করেনি। বিশ্বাস করানোর কোনো দায়ও নেই নন্দিতার। শুধু অবাক লাগছে মেয়েটা তাকে দেখিয়ে একদমই চিনতে পারল না। আশ্চর্য, নন্দিতার তবে আর একটাও ছবি নেই অরুণদের বাড়িতে? ও বাড়ি ছাড়ার সময় নন্দিতার তার বেশিরভাগ ছবিই নিয়ে এসেছিল ঠিকই, হানিমুনের ছবিগুলো, তবু একটাও কি? অরুণ তবে তাকে পুরোপুরি মুছে ফেলেছে জীবন থেকে? কোনো স্মৃতি চিহ্নই আর তাহলে রাখেনি? নন্দিতার বুকটা টনটন করে উঠল। খাবারগুলো আরও বিস্বাদ এই মুহূর্তে। রাকা জিজ্ঞেস করল, আপনাদের কি জয়েন্ট ফ্যামিলি? না। বিশাল লম্বা একটা নিঃশ্বাস গড়িয়ে এলো নন্দিতার বুক থেকে। আমার শ্বশুর বাড়ি নর্থ বেঙ্গলে, কুচবিহার। ওখানেই সবাই আছেন, শ্বশুর শাশুড়ি ভাসুর। তবে কলকাতায় কি ভাড়া থাকেন? হ্যাঁ, আগে থাকতাম, রিসেন্টলি আমরা একটা ফ্ল্যাট কিনেছি। তা আপনারা দুজনে বেরিয়ে যান, মেয়েকে নিয়ে প্রবলেম হয় না? সে তো একটু হয়ই, একটা রাত দিনের বিশ্বাসী লোক আছে, এই যা। ও, আমার অবশ্য সেদিক থেকে খুব সুবিধে। বাড়িতে শাশুড়ি আছেন, দেওর, যা। আমি অফিস গেলেও মেয়ে কখনো একা হয় না। আপনি চাকরি করেন? নন্দিতা বিস্ময় হতবাক। হ্যাঁ করি তো, ব্যাংকে, আমার কর্তার ব্রাঞ্চে। একটা ভয়ানক হিংস্র রাগ গুমড়ে উঠছিল নন্দিতার বুকের ভেতরে। সে কলেজে চাকরির অ্যাপ্লিকেশন করেছে শুনেই মুখ হারি হয়ে গিয়েছিল অরুণের মার। অরুণও রাগে ফেটে পড়েছিল। আমার বউ চাকরি করতে যাবে? কভি নেহি। নন্দিতা যুক্তি দেখিয়েছিল, ভেবে দেখো দুজনে চাকরি করলে কত সুবিধে। এত বড় একটা সংসার, তোমার একার ওপর বেশি চাপ পড়বে না। অরুণের জবাব ছিল, তোমার পয়সায় কি আমি সংসার চালাবো? নন্দিতা বলেছিল, চললে ক্ষতি কি? কত ভালোভাবে থাকা যাবে, যেখানে খুশি সেখানে বেড়াতে যেতে পারবো, পছন্দসই জিনিস কিনবো। অরুণ বলেছিল, কি পছন্দ মতন জিনিস তুমি পাও না শুনি? এই তো সেদিন 1,500 টাকা দামের একটা শাড়ি কিনে দিলাম। আসলে চাকরিটা ছুতো, তুমি এখন উড়তে চাইছো। বেজায় রেগে গিয়েছিল নন্দিতা। মূর্খের মতো কথা বলো না তো। অরুণ বলেছিল, মূর্খ জেনেই তো বিয়ে করেছিলে আমাকে। এই মূর্খের প্রেমে হাবুডুবু খেয়ে তেজ রেখে বেরিয়ে এসেছো বাড়ি থেকে। নন্দিতা বলেছিল,
তোমার মনটা এত নিচু। রাগে দুঃখে অপমানে 3 দিন অরুণের সঙ্গে কথা বলেনি নন্দিতা। অরুণও নরম হয়নি এতটুকু। সেই লোক নিজের অফিসের মেয়েকে বিয়ে করে দিব্যি সুখে ঘর করছে। কবে থেকে ভালোবাসা চলছিল রাকার সঙ্গে? নন্দিতার সঙ্গে ছাড়াছাড়ি হবার আগে থেকেই কি? সেই কারণেই কি নন্দিতার সঙ্গে? নিজের অজ্ঞাতে গলায় ঝাঁঝ ফুটল নন্দিতার। বিয়ের আগে থেকেই কি আপনাদের আলাপ ছিল? রাকা হাসছে ঠোঁট টিপে। হুম, আমি আগে একটা অন্য ব্রাঞ্চে ছিলাম। এই ব্রাঞ্চে বদলি হয়ে আসার পরও সেরকম প্রেম ট্রেম কোনোদিনই হয়নি। খলিকায় তো প্ল্যান করে। ও, তার মানে অরুণের দুর্ভাগ্যে কাতর সহকর্মীরাই এই ব্যাপারটা ঘটিয়েছে। কিন্তু সুমিতা কেন নন্দিতাকে বলেনি রাকা চাকরি করে? নন্দিতার কাটা ঘায়ে নুনের ছিটে দেবে না বলে? হয়তো তাই। নন্দিতার বুকে ঢেউ ভাঙছিল ক্রমাগত। রাকার বেলায় চাকরি করা নিয়ে আপত্তি নেই অরুণের। অরুণের মাও দিব্যি মেনে নিয়েছেন ব্যাপারটা। খুশি মনে রাকার মেয়েকে সামলান দিনভর। এ চেতনাটা যদি ওদের আগে আসতো। নন্দিতাকে এখন কলেজে গিয়ে প্রতি মুহূর্তে ভাবতে হয় রিমলি কি করছে, কি খাচ্ছে, স্কুল থেকে ঠিকমতো ফিরেছে তো। একটা যদি দেওর ননদও থাকতো নন্দিতার, না হয় তারা তরুণ বরুণদের মতোই হতো। নন্দিতার সংসারটা বড় বেশি ফাঁকা ফাঁকা। রাকা জানলার কাঁচ নামিয়ে দিয়েছিল। নন্দিতা সেটা তুলে প্রায় ভর্তি অ্যালুমিনিয়ামের ফয়েলটা ছুঁড়ে দিল বাইরে। পলকে এক ঝলক দমকা বাতাস ঝাঁপিয়ে পড়েছে গায়ের ওপর। নন্দিতা জানলা বন্ধ করে দিল। বেসিনে হাত ধোয়ার জন্য যেতে গিয়ে রিমলির ওপর চড়াও হলো। কি রে, তুই ঘুমোবি না? দেখো না, এই কাকুটা আমাকে কিছুতেই যেতে দিচ্ছে না। ছেলেগুলো হেসে উঠল। একজন বলল, বৌদি, এই মিষ্টি মেয়েটা হাত ছোঁয়ালেই যা দারুণ দারুণ তাস উঠছে না। আরেকজন বলল, বসুন না বৌদি। তাস খেলা নন্দিতার দুচক্ষের বিষ। 9টা বেজে গেছে, রিমলি এবার ঘুমোবে, চলো। রিমলিকে বাথরুম টাথরুম করিয়ে নিয়ে এসে নন্দিতা দেখল শ্যামলেন্দু নিচে নেমে সিগারেট ধরিয়েছে। কী সব কথা বলছে রাকার সঙ্গে। নন্দিতার শরীরটা ছ্যাঁত করে উঠল। কি আলোচনা হচ্ছে দুজনের? রাকা নন্দিতাকে দেখে বলল, আমার এক জামাইবাবু ক্যালকাটা ইউনিভার্সিটিতে আছেন, ওকে জিজ্ঞেস করছিলাম চেনেন কিনা। নন্দিতা শ্যামলেন্দুর দিকে তাকালো। তুমি নেমে এলে যে, তোমার বই শেষ? শ্যামলেন্দু ঠোঁট ওল্টালো। আলোটা বড় কম, চোখে লাগছে। নন্দিতাদের শোয়ার তোড়জোড় দেখে নতুন বরবউ দুজন ঈষৎ সন্ত্রস্ত। রাকাও যদি শুয়ে পড়তে চায় তাদের উঠে যেতে হবে তবে নিজের বার্থে। দুজনেরই মনে হয় বেশ অনিচ্ছা তাতে। শ্যামলেন্দুর সঙ্গে বিয়ের পর প্রথমবার বেরিয়ে ফেরার সময় দারুণ ভিড় হয়েছিল ট্রেনে। ট্রেনে উঠেই উসখুস করছিল শ্যামলেন্দু। নন্দিতার মনে হয়েছিল একটু বোধহয় পাশে আসতে চাইছে মানুষটা। ও মা! প্রথম সুযোগেই একটা বাঁক খালি পেয়ে শটান শুয়ে পড়ল তাতে। নিচে সারা রাত ঠায়ে বসে নন্দিতা। পরে বুঝেছে ওই উদাসীন মানুষটার পক্ষে সেটাই স্বাভাবিক আচরণ। না হলে ওভাবে কোনো মেয়েকে বিয়ের প্রস্তাব দেয় কেউ? পরীক্ষার হলে গার্ড দিতে দিতে। ডিভোর্সের পর বাপের বাড়িতে থাকাটা তখন প্রায় অসহ্য হয়ে উঠেছে নন্দিতার। দাদা বৌদির সঙ্গে সম্পর্ক তিক্ততম পর্যায়ে। একবার বিয়ে হয়ে গেলে মেয়েদের জন্য বাপের বাড়ির চৌকাঠ যে কত উঁচু হয়ে যায় প্রতি পলে তখন নন্দিতা টের পাচ্ছে। একলা থাকার জন্য একটা বাড়ি বা হস্টেল খুঁজে খুঁজে সে হন্যে। কিন্তু একা মেয়েকে
কে বাড়ি দেয়? পেইং গেস্ট রাখতে চাইলেও সহস্র জেরার মুখোমুখি হতে হয়। লেডিস হোস্টেলের সংখ্যা বড়ই অপ্রতুল। এমন একটা মেয়ে, চিন্তায় চিন্তায় পাগল নন্দিতা, পরীক্ষার হলে শ্যামলেন্দুর গলা শুনেছিল। ম্যাডামকে খুব ডিপ্রেসড লাগছে কেন? নন্দিতা উত্তেজনার মাথায় বলে ফেলেছিল, একটা বাড়ি খুঁজে দিতে পারেন, হোস্টেল ফোস্টেল। শ্যামলেন্দু জিজ্ঞেস করেছিল, কার জন্যে? নন্দিতা বলেছিল, আমার জন্যে। বাড়িতে ভীষণ প্রবলেম হচ্ছে, দাদা বৌদি। বলতে গিয়ে নন্দিতার সম্বিত ফিরেছিল। শ্যামলেন্দু চিন্তিত মুখে উঠে গিয়েছিল চেয়ার থেকে। গোটা হলে বার কয়েক চক্কর মেরে পাশে এসেছে। তারপর বলেছে, আপনি আমার ফ্ল্যাট শেয়ার করতে পারেন, আমার এক্সট্রা ঘরও আছে, আমি একা থাকি। নন্দিতা স্তম্ভিত হয়ে গিয়েছিল। লোকটা কি পাগল না বদমাইশ? ডিভোর্সি মেয়েদের অনেক রকম অশোভন প্রস্তাব শুনতে হয় অনেক সময়। তা বলে শ্যামলেন্দু, যার কিনা সভ্য ভদ্র মার্জিত পণ্ডিত বলে এত সুনাম কলেজে, যাকে একটু আগেও শ্রদ্ধার চোখে দেখেছে নন্দিতা, সে? নন্দিতা বিরক্তি ভরে বলেছিল, আপনি কি বলছেন আপনি জানেন? শ্যামলেন্দু বলেছিল, জানি, জানি বলেই বলছি। আপনার মানসিক অসুবিধে না থাকলে আমরা বিয়েও করে নিতে পারি। একবার মনে হয়েছিল যাচ্ছে তাই ভাবে অপমান করে দেয়, কিন্তু শ্যামলেন্দুর মধ্যে এমন এক ব্যক্তিত্ব আছে যে খারাপ মনে হলেও খারাপ ভাবা যায় না তাকে। শ্যামলেন্দু আবার ধরেছিল তাকে। কি হলো ভেবেছ? নন্দিতা সময় না পাওয়ার ভান করে চলে গিয়েছিল। সে একবার ভেবেও ছিল প্রিন্সিপালের কাছে নালিশ করে শ্যামলেন্দুর নামে। অন্যান্য সহকর্মীদের কাছে শ্যামলেন্দুর মুখোশটা খুলে দেওয়ার কথাও ভেবেছিল একবার, কিন্তু কিছুই করতে পারেনি। নিজের সঙ্গে একা হলেও ওই শান্ত সৌম্য মিতভাষী শ্যামলেন্দুই মনের পর্দায় বারবার ভেসে উঠেছে। কেন যেন মনে হয়েছে ওই মানুষটাকে বিশ্বাস করা যায়। তবুও দিনের পর দিন তাকে প্রত্যাখ্যান করে গেছে নন্দিতা। শ্যামলেন্দুও হাল ছাড়েনি। শেষে মরিয়া হয়ে নন্দিতা একদিন বলে ফেলেছে, ভালো না বেশে শুধু ঘর শেয়ার করার জন্য আর একজনকে বিয়ে করতে পারেন আপনি? শ্যামলেন্দু বিকারহীন। সে বলেছিল, আমি কি একবারও বলেছি আমি তোমাকে ভালোবাসি না? হ্যাঁ, মুখ ফুটে বলিনি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে চাই, তোমাকে ছাড়া চাঁদ তারা ফুল পৃথিবী সব বৃথা। তবুও ভালোবাসি না তো বলিনি। নন্দিতা প্রশ্ন ছুঁড়েছিল, আমার পাস্ট লাইফ সম্পর্কে আপনি কিচ্ছু জানেন? শ্যামলেন্দু বলেছিল, না জানার কি আছে, এ কলেজের প্রতিটি ইট কাঠ জানে। তোমার একটা ফুটবলার স্বামী ছিল, সে তোমাকে কিক মেরে গোলপোস্টের বাইরে বের করে দিয়েছে, তার সঙ্গে আমার কি সম্পর্ক? নন্দিতার মুখ থেকে দুম করে বেরিয়ে গিয়েছিল, আমার কিছু শর্ত আছে। শ্যামলেন্দু বলেছিল, হ্যাঁ জানি, তুমি তোমার মতো থাকবে, আমি আমার মতো, কেউ কারুর ব্যক্তিগত স্বাধীনতায় মাথা গলাবো না, তাই তো? নন্দিতা কেঁদে ফেলেছিল। হৃৎপিণ্ড লাফাতে শুরু করেছিল বেয়াড়াভাবে। শ্যামলেন্দু সেই কথা রেখেছে, অক্ষরে অক্ষরে রেখেছে। তবে কেন যেন নন্দিতার মনে হয়, শ্যামলেন্দু যদি একটু জোর করেই ঢুকে পড়তো তার ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছায়, তবে তার বেশি ভালো লাগতো। শ্যামলেন্দু টয়লেট থেকে রাত্রে পরার পাজামা পাঞ্জাবি পরে চলে এসেছে। সাদা পোশাকে রোগা লম্বাটে চেহারাটা আরও গুরুগম্ভীর। চোখে হাই পাওয়ারের চশমা, চওড়া কপালে ঝকঝকে তামাটে মুখ। নন্দিতার হাতে তোয়ালে ফেরত দিয়ে তরতর করে উঠে গেছে আবার ওপরের বার্থে। রাকা হঠাৎ বলল, যাই বলুন, আপনার হাজব্যান্ড কিন্তু দারুণ হ্যান্ডসাম। কথাটা হঠাৎ শুনলেও ভালোই লাগলো বেশ নন্দিতার।
কিন্তু তেমন খুশি হতে পারল না। অরুণ ছিল অনেক বেশি ম্যানলি। কৃষ্ণপক্ষে গাছপালা, ক্ষেত, নদী সবকিছুরই ওপর এক ছায়ার আস্তরণ দেখতে পায় নন্দিতা। চাঁদের আলো থাকলেও জ্যোৎস্নার মায়াবী আনন্দ যেন হালকা কালো পর্দায় ঢেকে রেখেছে কোনো অদৃশ্য জাদুকর। আধার মাখা কাচের মধ্য দিয়ে দূরে এক আধটা বাড়ির টিমটিম আলো হঠাৎ মাটির বুকে তারার মতো ফুটে উঠে মিলিয়ে যাচ্ছিল। তারপর কাচের গায়ে শুধুই নিজের মুখের আবছা প্রতিচ্ছবি। ঘুমন্ত কামরার মৃদু আলোয় নিজের সেই প্রতিচ্ছবিকেও কেমন অলৌকিক মনে হচ্ছিল নন্দিতার। রহস্যময়। কে সে? কি চেয়েছিল সে এতদিন ধরে? এখনই বা কি চায়? কেন ওই সামনে শুয়ে থাকা মেয়েটাকে দেখে সে এত চঞ্চল হয়ে পড়েছে? রাকা পাশ ফিরল সামান্য, বন্ধ চোখ খুলেছে। ঘুমোবেন না আপনি? ট্রেনে আমার ঘুম আসে না, বসে বসে ঢুলে নিই একটু। আমারও আসে না। তাহলে শুয়ে রয়েছেন কেন? এদিকে এসে বসুন, একটু গল্প করি। রাকার চোখ ছলছল করে উঠল। মেয়েটার কথা খুব মনে পড়ছে। কতদিন দেখিনি মেয়েটাকে। মায়ের অসুখ শুনে হুড়মুড় করে বেরিয়ে পড়লাম। তারপর কবে এসেছিলেন দিল্লিতে? সে 1 অক্টোবর স্টার্ট করেছিলাম, আর আজ 21। মেয়েটাকে সঙ্গে নিয়ে এলেই তো পারতেন। মাথা খারাপ? মেয়ের বাবা মেয়েকে ছেড়ে একটা দিনও থাকতে পারে না। মেয়েও চোখে হারায় বাবাকে। মার জন্য তার অত কান্নাকাটি নেই ছোট্ট থেকেই। রাকা ফোঁস করে শ্বাস ফেলল। শুধু তার বাবা কেন, ঠাকুমা কাকারাও তো এমনভাবে সারাদিন আগলে রাখে, ওদের মেয়ে কোথাও গিয়ে থাকতেও পারে না। নন্দিতা সন্তর্পণে ঠাট্টা ছুড়ল এবার। মেয়ের মাকে বুঝি তার বাবা চোখে হারান না? রাকা হেসে ফেলল। প্রথম প্রথম হারাতো, মেয়ে হয়ে গেলে মায়েদের কি আর সেই দর থাকে বলুন? রাকার স্বর বলছে রাকারও কোথাও একটা গোপন কষ্ট আছে, কিন্তু কি সেটা? নন্দিতা খুব সাবধানে প্রশ্ন ভাজল। আপনার বর কেমন? আমার বরের মতো গোমরা মুখ নাকি হাসি খুশি? মন ভালো থাকলে হাসি খুশি, মন বিগড়লে গুমরা। আপনার সঙ্গে যখন পরিচয় হয় তখন কেমন ছিল? ওই তো সব ছেলেই যেমন থাকে, লাইভলি। রাকার গলাটা কি একটু কেঁপে গেল? নন্দিতা ঠিক বুঝতে পারল না। সে জানতে চেষ্টা করছিল কত তাড়াতাড়ি তাকে ভুলেছে অরুণ। একেবারেই কি ভুলে গেছে? একসময় অরুণ যে তাকে সাংঘাতিক ভালোবাসত তাতে তো কোনো সন্দেহই নেই। একটু পাশবিক, একটু উগ্র, এই যা। সেই অরুণ দিব্যি অন্য একটা মেয়ের প্রেমে হাবুডুবু খেয়েছে। এ কথা কি করে বিশ্বাস করে নন্দিতা? রাকা নির্ঘাত চেপে যাচ্ছে। হয়তো অরুণের বিষণ্ণ মুখটাই তাকে আকৃষ্ট করেছিল বেশি। হয়তো অরুণের অতীত যন্ত্রণাই পথ করে দিয়েছিল মসৃণ প্রেমের। হয়তো কেন, নিশ্চয়ই তাই। নিজের মনে অরুণের নতুন করে প্রেমে পড়ার যুক্তিগুলোকে সাজাতে পেরে এক ধরনের তৃপ্তি পাচ্ছিল নন্দিতা। শ্যামলেন্দু বলতো, নন্দিতা যদি তাদের বিয়েটাকে ম্যারেজ অফ লাভ না বলতে পারে, ম্যারেজ অফ কনভিনিয়েন্স বলতে আপত্তি কি? নন্দিতা শ্যামলেন্দুর বিয়ের সংজ্ঞা যদি তাই হয়, তবে রাকা অরুণের বিয়েটাকেই বা কি বলা যায়? ম্যারেজ আউট অফ সিম্প্যাথি, না ম্যারেজ অফ ফিজিক্যাল নিড? গুম গুম শব্দে ট্রেনটা একটা ব্রিজ পার হচ্ছে। নিশুতি রাতে নদী পেরোনোর এই শব্দটা বড় বেশি প্রকট হয়। রাকা উঠে এসেছে নন্দিতার পাশে, গায়ে একটা পাতলা চাদর জড়িয়ে নিয়েছে।
নন্দিতারও শীত শীত করছিল। কোনো অদেখা ফাঁকফোকর দিয়ে যে ছুরির ফলার মতো তীক্ষ্ণ বাতাস হানা দেয় রাতের ট্রেনে, তা কে জানে। রিমলিটাও ঠান্ডায় কুঁকড়ে গেছে। নন্দিতা মেয়ের গায়ে কম্বল ঢেকে দিল ভালো করে। অনেকক্ষণ পর কথা বলল। আপনার মেয়ের কোন স্কুল? রাখা বলল, সাউথ পয়েন্ট। আপনার মেয়ের? আপাতত পাড়ার একটা নার্সারিতে। দেখি এরপর ওয়ানে কোথায় ভর্তি করা যায়। আজকাল ভালো স্কুলে ভর্তি করানোর যা ঝামেলা। ঝামেলা বলে ঝামেলা, আমার মেয়েকে যে কি করে। অবশ্য সব হ্যাপা আমার কর্তাই সামলেছে। সেই রাত থেকে লাইন দিয়ে ফর্ম আনা, অফিস কামাই করে মেয়েকে পড়ানো, কাকে ধরে টরে সব কাঠখড় পুড়িয়ে মেয়েকে ভালো স্কুলে দেওয়ার জন্য তো ওর ঘুম চলে গিয়েছিল। নন্দিতার বুক ফাঁকা হয়ে গেল। রিমলির লেখাপড়া নিয়ে শ্যামলেন্দুর বিন্দুমাত্র আগ্রহ নেই, মাথা ব্যথা নেই। কিছু বলতে গেলে হেসে উড়িয়ে দেয় নন্দিতাকে। কুচবিহারে অনামী স্কুল থেকে পাশ করে আমি যদি ইউনিভার্সিটির মাস্টারিতে পৌঁছতে পারি, আমার মেয়েও যে কোনো স্কুলে পড়ে যেখানে পৌঁছাবার ঠিক পৌঁছবে। তুমি নিজেই বা কি এমন কনভেন্ট বা পাবলিক স্কুলে পড়েছিলে? নন্দিতা তর্ক করেও বোঝাতে পারে না যে সময় এখন অন্য রকম। ইঁদুর দৌড়ে নাম লেখাতে গেলে একটা দামি খাঁচার ভিতর ঢুকতে হয় আজকাল। বোধহয় কোনো সিগন্যালে ট্রেনের গতি সামান্য কমেছিল। আবার সশব্দে দৌড়তে শুরু করেছে এক্সপ্রেস। নানা ভঙ্গিতে বেজে উঠেছে ধাতব ঝংকার। নন্দিতার মনেও সেই ঝংকারেরই প্রতিধ্বনি। প্রতিধ্বনি নাকি আর্তনাদ? গলার কাছে কটা চোরা কষ্ট দেলা বাঁধতে চাইছে না বারবার? শ্যামলেন্দুই বা কম নিষ্ঠুর কিসে? করুণ তার ইচ্ছা অনিচ্ছা জাহির করত গলার জোরে। একবার সিনেমা যেতে রাজি হয়নি বলে নন্দিতার হাত মুচড়ে দিয়েছিল। আর শ্যামলেন্দুর ইচ্ছা অনিচ্ছা এতই সূক্ষ্ম যে নিকটতম সম্পর্কের মানুষজন তার হদিশ পায় না। যখন পায় তখন অজান্তেই ওই নিষ্পৃহ মানুষটার ইচ্ছা অনিচ্ছার শিকার হয়ে যায়। এতদিন সেটা ভালোভাবে বোঝার সুযোগ পায়নি নন্দিতা। আজ যেন হঠাৎ এই রাতের গাড়িতে বসে উত্তেজনাহীন নিরীহ স্বভাবের শ্যামলেন্দুর নারীর ঠিকানা পেয়ে যাচ্ছে সে। এই তো এবারই যেমন, এবারই তো সমুদ্রে যেতে চেয়েছিল নন্দিতা। একটি বারও আপত্তি না জানিয়ে মেয়েকে শুধু পাহাড়ের গল্প শোনাতে শুরু করলো শ্যামলেন্দু। সমুদ্রে যাওয়ার কথা উঠতেই তাই মেয়েরও বায়না শুরু হলো, সে বরফের পাহাড় দেখবেই। এখন নন্দিতা বুঝতে পারছে রিমলি নয়, শ্যামলেন্দুই পাহাড়ে যেতে চেয়েছিল। এমন অনেক নিষ্ঠুরতা থাকে যার বিরুদ্ধে চিৎকার করা যায় না, দেওয়ালে মাথা ঠোকা যায় না। কেবল একটা শীতল বন্ধ জানালার ধারে বসে অন্ধকারের দিকে তাকিয়ে বুক চেরা কষ্ট নিয়ে জেগে থাকতে হয় সারা রাত। মাঝের বাঙ্কে শুয়ে নতুন বিয়ে হওয়া মেয়েটা ঘুমের ঘরে এলোমেলো হাত বাড়াচ্ছে, যেন কাউকে আঁকড়ে ধরতে চাইছে। বিদ্রূপের হাসিতে নন্দিতার ঠোঁট বেঁকে গেল। রাকারও দৃশ্যটা নজরে পড়েছে। নন্দিতার কানে কানে বলল, আহারে, এক বাঙ্কে যদি শুতে পারত দুজনে। নন্দিতার ঠোঁট থেকে বিদ্রূপ মুছে গিয়ে একটা অন্য ধরনের হাসি ফুটে এলো। চান্স পেলে সেভাবেও যায় অনেকে, আমি গেছি। রাকার চোখে অবিশ্বাস। নন্দিতা বলল, সত্যি? বম্বে যাওয়ার সময় প্যাসেজের দিকের বাত দুটো পেয়েছিলাম। গোটা রাত্রির ও একবারও উঠল না ওপরে। আচ্ছা, তবে যে বলছিলেন উনি একটুও রোম্যান্টিক নন? সে তো কথার কথা, একেবারে অন্য মানুষ ছিল সেই সময়। বৃষ্টি পড়লে কিছুতেই আমাকে ছাতা খুলতে দেবে না। একই ছাতার নিচে দুজনকে আধ ভেজা হতে হবে। হোমা, তাই?
লজ্জার কথা কি আর বলবো, নিজে হাতে শাড়ি গয়না পছন্দ করে কিনে আনতো, এনেই হুকুম, শিগগির এগুলো পরে ফেলো, দেখবো তোমাকে। রাকা খিলখিল করে হেসে উঠল। সত্যি আপনার বর তো। নন্দিতা আরাম করে সিটে মাথা রাখল, হাসল চোখ বুজে, মনে মনে বলল, সেটা আমার বর ছিল না রে, তোর বর। চলি কে পিছে ক্যা হে, চলি কে পিছে। গানের কলিটা শুনেই পিত্তি জ্বলে উঠেছিল নন্দিতার। আর চোখে দেখল রাকার ভুরুতেও ভাঁজ পড়েছে। শ্যামলেন্দু পাটনা থেকে কেনা ইংরেজি কাগজটা চোখের সামনে মেলে ধরে নিজেকে আড়াল করবার চেষ্টা করছে। মোকামা স্টেশন থেকে হাড়ে রে করে উঠে পড়েছে ছেলেগুলো। তার আগে পাটনা ছাড়ার পর থেকেই অবশ্য ট্রেনে বেশ ভিড়। দিনের বেলাতে এসব ট্রেনের রিজার্ভেশনের কোনো বালাই থাকে না। কন্ডাক্টর, গার্ড, চেকার ফেকার সব উধাও। ঠেলে ঠুলে যে যেখানে পারছে জায়গা করে নিচ্ছে এখন। নন্দিতার রাকাদের সিটে জনাপাচেক দেহাতি বুড়ি বসে পড়েছে গাদাগাদি করে। ছেলেগুলোও নন্দিতাদের কূপের সামনে ভিড় করে দাঁড়িয়ে। চুনরিকে নিচে ক্যা হে, চুনরিকে নিচে। রাকা, নন্দিতা, শ্যামলেন্দু তিনজনই পরিষ্কার বুঝতে পারছে কাকে উদ্দেশ্য করে এই অশালীন উচ্ছ্বাস। নতুন বিয়ে হওয়া মেয়েটিকে দেখে পুলক আর ধরে রাখতে পারছে না ছেলেগুলো। মেয়েটি মাথা নিচু করে একটি ম্যাগাজিন পড়বার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ছেলেটির চোখ মুখ লাল, চোয়াল শক্ত। রাকা নন্দিতার কানের কাছে ফিসফিস করে উঠল, এইসব রাফিয়ানগুলোর জন্য লং ডিস্টেন্স ট্রাভেল করাই মুশকিল হয়ে যাচ্ছে আজকাল। রিমলি হাঁ করে ছেলেগুলোর মুখের দিকে তাকিয়ে আছে। নন্দিতা মেয়ের ঘাড় ধরে তার মুখ জানলার দিকে ঘুরিয়ে দিল। শ্যামলেন্দু এখনও ইংরেজি দৈনিকের আড়ালে। নন্দিতা নিচু গলায় শ্যামলেন্দুকে বলল, পাশের কূপের ছেলেগুলোকে ডাকো না, কিংবা ওদিকের পাঞ্জাবি ভদ্রলোকদের। লাভ হবে না, তার থেকে বরং ইগনোর করার চেষ্টা করো। কিউল ফিউলে নেমে যাবে মনে হয়। মনে করো না মিত্র চ্যানেলের গান শুনছো। নন্দিতা চুপ করে গেল। জানে বলে কোনো লাভও নেই। কলকাতার রাস্তাঘাটে হাঁটার সময় দু চারটে টিটকিরি যে তাকেও শুনতে হয়নি তা নয়। শ্যামলেন্দু হয়তো তখন পাশেই আছে তার। কখনো অপমানে তার নাকের পাটা ফুলে উঠলেও শ্যামলেন্দুর কোনো তাপুত্তাক নেই। ঘরদোরে পোকামাকড় থাকে না, এগুলো হলো রাস্তার পোকামাকড়। এদের টিকা টিপ্পনি গায়ে লাগাতে আছে, ঝেড়ে ফেলে দাও, মশামাছি তাড়ানোর মতো। নন্দিতার বলতে ইচ্ছে করত, পোকামাকড় লোকে ঝেড়ে ফেলে না, মেরে ফেলে। কিন্তু বলেনি কখনো। বললেও শ্যামলেন্দু গায়ে মাখত না। ঠিক আরেকটা কোনো বক্তৃতা দিয়ে প্রসঙ্গ এড়িয়ে যেত তার শান্তিপ্রিয় বিদ্বান স্বামী। নন্দিতার মাথা ঝাঁঝা করে উঠল। অত্যন্ত অভব্য ভঙ্গিতে ছেলেগুলোর মধ্যে একজন মাঝের সরু প্যাসেজটায় ঢুকে দাঁড়িয়েছে। কারণ ছাড়াই ঝুঁকে পড়ে জানলা দিয়ে বাইরের দৃশ্যাবলী দেখার চেষ্টা করছে। দেখতে দেখতে মেয়েটির গায়ের ওপর হুমড়ি খেয়ে পড়ল। মেয়েটি ভয়ে জড়সড়। মেয়েটির বর আর নীরব থাকতে পারল না। ভুল হিন্দিতে বলে উঠল, ঠিক সে দাঁড়ানে নেই সকতা ক্যা। সঙ্গে সঙ্গে বাকি ছেলেগুলো ভেঙচে উঠেছে। ক্যা দাদা, ঠিক সে দাঁড়ানে নেই সকতা ক্যা। একজন বিহারি ভদ্রলোক পিছন থেকে বোধহয় শাসন করার চেষ্টা করলেন ছেলেগুলোকে। উত্তরে যুবকের দল অট্টহাসিতে ফেটে পড়েছে। মেয়েটি ভয়ে কেঁদে ফেলে প্রায়। তার থেকেও বেশি ভয় পেয়েছে যেন রাকা। নন্দিতার ডান হাতের কবজি চেপে ধরেছে প্রাণেপণে। নন্দিতারও শির দ্বারা বেয়ে একটা হিমস্রোত ওঠানামা করছে। বেশ বুঝতে পারছে সামনে ছেলেটি চিৎকার করে উঠতে চাইছে, অথচ সাহস পাচ্ছে না। আর কেউ যদি এগিয়ে না আসে, অতগুলো ছেলের সঙ্গে সে পেরে উঠবে কেন? তাই অক্ষম রাগে চোখ মুখ তার দপদপ করছে।
ট্রেনটার গতি ক্রমে ধীর হয়ে এলো। গুড়গুড় করে আওয়াজ বাজিয়ে একটা ব্রিজে উঠে পড়েছে গাড়িটা। উদ্ধত ছেলেগুলো চেঁচিয়ে উঠল সঙ্গীর উদ্দেশ্যে, আরে ও সামা, ছোড় দে দুলহানিয়া কো। শ্যামলেন্দু নন্দিতার হাঁটুতে হাত রাখল। কিউল এসে গেছে, এবার সব নেমে যাবে। সত্যিই তাই। ট্রেন পুরোপুরি থামার আগেই ধাক্কাধাক্কি করে নেমে যাচ্ছে ছেলেগুলো। প্ল্যাটফর্মে নেমে জানলার ধারে এসে হাসির ফোয়ারা তুলল। ভাবটা এমন, কেমন মজা করলাম, কেমন ভয় দেখালাম তোদের। ট্রেন ছাড়ার পর শ্যামলেন্দু নতুন করে খবরের কাগজে মন ডুবিয়েছে। যেন এতক্ষণ যা ঘটল তা কোনো স্বাভাবিক দৈনন্দিন ঘটনা ছাড়া আর কিছুই নয়। যেন এতক্ষণ ছেলেগুলোর হল্লাবাজিতে শুধু শুধু বিঘ্ন ঘটছিল তার পড়াশোনায়। অথচ রিমলি সেও বেশ আহত হয়েছে ছেলেগুলোর বেলের লেপনায়। মেয়েটিকে সান্ত্বনা দেওয়ার সুরে বলছে, তুমি মন খারাপ করো না আন্টি, দুষ্টু লোকগুলোকে বড় হলে আমি পুলিশে ধরিয়ে দেব। ছেলে মেয়ে দুটো হাসার চেষ্টা করছে। শ্যামলেন্দুর মুখেও মৃদু হাসি। কিন্তু নন্দিতার মাথা গরম হয়ে গেল। হঠাৎই সে ঝাঁঝিয়ে উঠেছে শ্যামলেন্দুকে। হাসবে না একদম, তখন ভয়ে তুমি চুপ করে থাকলে। শ্যামলেন্দুর মুখ থেকে অবশ্য হাসি মুছল না। তা কি করতে পারতাম বলো তো, ওরাও ওই রকমই। পারবে না যখন, তখন হাসবেও না। ছেলেটি নিজেকে ঠান্ডা করবার জন্যই বোধহয় উঠে গেল সামনে থেকে। মেয়েটি চোখ বুজে হেলান দিয়েছে সিটে। রাকা অসম্ভব রকম চুপচাপ। নন্দিতা রাকার মুখের দিকে তাকাতে পারছিল না। অরুণ থাকলে এতক্ষণে এই কামরায় যে একটা খুনোখুনি কাণ্ড হয়ে যেত তাতে কোনো সন্দেহই নেই। একবার ক্যানিং লোকালে দুটো ছেলে নন্দিতাকে দেখে চোখ মেরেছিল বলে সোজা গিয়ে দুহাতে দুজনের কলার চেপে ধরেছিল অরুণ। কোনো প্রস্তুতির অবকাশ না দিয়ে প্রচণ্ড জোরে ঘুষি মেরেছিল একজনের চোয়ালে আর লাথি চালিয়েছিল অন্যজনের পেটে। ছেলে দুটোও ছাড়ার পাত্র নয়। মুহূর্তে উল্টো আক্রমণ হেনেছে। অরুণও নাছোড়বান্দা। মারপিট করতে করতে নাক মুখ কেটে রক্ত ঝরছে, তবু অরুণকে ছাড়াতে পারেনি আর সব প্যাসেঞ্জাররা। অবিরাম চিৎকার করে যাচ্ছিল অরুণ, মেয়েদের হিরিক দেওয়া, শুয়োরের বাচ্চা, তোদের আমি চোখ উপড়ে নেব। লজ্জায় ট্রেনের দেওয়ালে মিলিয়ে যেতে ইচ্ছে করেছিল নন্দিতার। এই মুহূর্তে মনে হচ্ছে শ্যামলেন্দুর জন্য ট্রেনের দেওয়াল খোঁজা উচিত। ভাগ্যিস তাকে রাকা চিনতে পারেনি। চিনলে ভাবতো এক কাপুরুষ নপুংসককে বিয়ে করেছে তার স্বামীর আগের পক্ষের বউটা। রাগুক মারুক ধরুক, একটা চনমনে উত্তাপ ছিল অরুণের মধ্যে। শ্যামলেন্দু বড় বেশি শীতল, যান্ত্রিক, ভীতু ধরনের। পড়াশুনোর জগতে নিজেকে স্বেচ্ছাবন্দী করে যেন গোটা সাইবেরিয়া বুকের ভিতর পুড়ে রেখেছে লোকটা। রাকা বুঝি পড়ে ফেলেছে নন্দিতার মনের ভাবটাকে। নরম গলায় বলে উঠল, ওর ওপর অত রেগে যাচ্ছেন কেন? সত্যি কি উনি একা কিছু করতে পারতেন? দেখলেন না এত ভদ্রলোক চারিদিকে, কেউ জোর গলায় প্রোটেস্ট করল না। নন্দিতার মুখ থেকে বেরিয়ে এলো, আপনার স্বামী থাকলে নিশ্চয়ই চুপ করে বসে থাকতেন না। রাকা বলল, কে জানে, ওর সঙ্গে থাকা অবস্থায় এরকম সিচুয়েশনে তো পড়িনি কোনোদিনও। নন্দিতা মনে মনে বলল, আমি পড়েছি, আমি জানি। অরুণ শ্যামলেন্দু নয়। অরুণের ভিতর প্রকৃত সাহস আছে, স্ত্রীর প্রতি প্রকৃত ভালোবাসাও। মন যে কি চায়, মন কি তা জানে? এই যে সারা সকাল ধরে, সারাটা দুপুর ধরে শ্যামলেন্দুর সঙ্গে ভালো করে কথা বলতে ইচ্ছে করল না নন্দিতার। সারাক্ষণ ধরে শুধু অরুণের স্মৃতি রিন রিন করে বেজে চলল অন্তরে।
বারবার মনে হলো অরুণের সঙ্গে কোনো তুলনাই চলে না শ্যামলেন্দুর। অরুণ কম শিক্ষিত হয়েও অনেক বেশি সরল, সাহসী, সুন্দর, অনেক বেশি প্রাণ প্রাচুর্যে ভরা। শ্রীরামপুর ছাড়িয়ে ট্রেনটা আরও এগিয়ে যাওয়ার পর রাকা নিজের মনেই বলে উঠেছিল, 1 ঘন্টার ওপর লেট যাচ্ছে গাড়িটা, কে জানে কেউ স্টেশনে থাকবে কিনা। মুহূর্তে নন্দিতার ভুরু জড়ো। কার আসার কথা আছে? আসার কথা তো আমার বরেরই আছে। শ্যামলেন্দু বলল, চিন্তার কি আছে, আমরা তো ভবানীপুরের ওপর দিয়ে যাব, তেমন হলে আপনাকে। নন্দিতা নিথর। অরুণ স্টেশনে আসতে পারে শুনেই আতঙ্কে শিথিল হয়ে আসছে তার শরীর। ওই লোকটার সামনাসামনি তাকে পড়তে হবে, যে কিনা ঘাট ধরে নন্দিতাকে বার করে দিয়েছিল বাড়ি থেকে, যে কিনা ডিভোর্সের পরপরই নন্দিতাকে সম্পূর্ণ মুছে ফেলে আরেকটা মেয়েকে নিয়ে সুখের সংসার পেতেছে। রাকা বাথরুমের দিকে যেতেই নন্দিতা হিসহিস করে উঠল। ওর বর আসবে কি না আসবে সেটা ওর ব্যাপার, গায়ে পড়ে উটকো ঝামেলা তোমার ঘাড়ে নেওয়ার কি দরকার বলো তো? বাহ, ভদ্র মহিলার সঙ্গে এত বন্ধুত্ব হয়ে গেল, অবিরাম গল্প করে গেলে, আর ট্রেন থেকে নামার সময় সে উটকো ঝামেলা। নন্দিতা হাতের কাছে ভালো যুক্তি খুঁজে পেল না বলেই নিজের সিদ্ধান্ত জানিয়ে দিল স্পষ্টভাবে, আমি হাওড়া পৌঁছে কারোর জন্য দাঁড়াবো না, তুমি অপেক্ষা করে দেখো ওর স্বামী আসে কিনা, তারপর দরকার হলে নিজে গিয়ে পৌঁছে দিয়ে এসো। শ্যামলেন্দু আরও গম্ভীর হয়ে গেল। গোমরা মুখে সুটকেস হোল্ডল নামাচ্ছে বাঙ্ক থেকে। মুখ দেখে বোঝা যায় নন্দিতার আচরণে যথেষ্ট ক্ষুব্ধ সে। শ্যামলেন্দুর কাছে ছোট হয়ে গিয়ে নন্দিতারও খারাপ লাগছিল, কিন্তু কি করবে? সব মানুষেরই এমন কিছু কথা থাকে যা কাউকে খুলে বলা যায় না, নিজের স্বামী বা স্ত্রীকেও নয়। রাকা বাথরুম থেকে মুখ টুক ধুয়ে ফিরে এলো। নন্দিতারাও মোটামুটি নামার জন্য তৈরি। রিমলি ওয়াটার বটল কোলে করে বকবক করছে সামনে ছেলে মেয়ে দুটোর সঙ্গে। রাকা নিজের সুটকেস মেঝেতে নামালো। কাল রাত থেকে আমি একটা কথা ভাবছিলাম বুঝলেন। নন্দিতা জানালা দিয়ে শহরতলির স্কাইলাইন দেখার ভাত করছিল। অনিচ্ছা সত্ত্বেও ঘুরে তাকাতে হলো তাকে। সে বলল, কি? আপনি কিন্তু কালকে আমার একটা প্রশ্নের উত্তর দেননি। কোন প্রশ্ন? ওই যে আমি কি ভালোবাসি কি বাসি না, কাল ওসব কেন জিজ্ঞেস করছিলেন? এমনি স্রেফ কৌতূহল। তা কৌতূহল মিটল? কি বুঝলেন? সব কি আর কোনোদিনও পুরোপুরি বোঝা যায়? সব কৌতূহল কি মেটে মানুষের? নন্দিতা মুখ হাসি হাসি রাখার চেষ্টা করল। তবে কিছুটা আন্দাজ পেয়েছি। রাকা লঘু স্বরে হেসে উঠল। বেশ, আমার বস স্টেশনে এলে আলাপ করিয়ে দেব। ওর সঙ্গে কথা বললে আরেকটু আন্দাজ বাড়তেও পারে কিন্তু। মন্থর গতিতে কারশেড পেরিয়ে প্ল্যাটফর্মে ঢুকছে ডাউনের গাড়ি। নন্দিতার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। ট্রেন দাঁড়ানোর সঙ্গে সঙ্গে রিমলিকে নিয়ে নন্দিতা আগে ভাগে নেমে পড়েছিল কামরা থেকে, রাকাকে সম্পূর্ণ অবাক করে দিয়ে, শ্যামলেন্দুকে মাল নামাতে একটুও সাহায্য না করে। নেমেই একটা মোটা থামের আড়ালে লুকিয়েছে সে নিজেকে। শেষ সন্ধ্যাকালে গোটা স্টেশন চত্বর জুড়ে এখন অফিস ফেরত যাত্রীদের অবিরাম স্রোত, ভরা জোয়ারের মতোই। সকলেই ঘরে ফেরার জন্য মরিয়া এখন। নন্দিতার হাঁটু দুটো টিপটিপ কাঁপছিল। অবাধ্য চোখ বারবার ভিড় মারিয়ে খুঁজছে অরুণকে। অরুণ এসেছে কি আদেও? হয়তো এসেছে, হয়তো আর সব কোচগুলোতে উঁকি মেরে খুঁজছে বউকে।
মানুষ তো এভাবেই আপনজনকে খুঁজে বেড়ায়। শ্যামলেন্দুও কুলির মাথায় মাল চাপিয়ে ব্যস্ত চোখে খুঁজছে নন্দিতাকে। নন্দিতা এক দৌড়ে গিয়ে স্বামীর হাত আঁকড়ে ধরলে, বললে, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি। বললে বটে, তবুও কেন যে বেয়ারা পা দুটো থেমে পড়তে চাইছে নন্দিতার। ফিরে ফিরে চোখ পিছনের দিকেই যায়। এক চিলতে দেখা যদি হতোই অরুণের সঙ্গে, তবে কি ক্ষতি হতো? ভাবতে গিয়ে ভাবনা হোঁচট খেয়ে যায় আচমকা। আশ্চর্য, এ কি বোকামি করল সে? অরুণ যে এই আকারে স্বামী, তা তো নাও হতে পারত। নন্দিতা একবারও রাকাকে তার স্বামীর নাম জিজ্ঞেস করেনি, সম্পূর্ণ ঠিকানাটাও না। পূর্ণ সিনেমার কাছাকাছি দুজন রাকারায় থাকতেই পারে। নন্দিতার পা দুটো পুরোপুরি নিশ্চল হয়ে যাচ্ছে। ফিরে গিয়ে দেখবে নাকি একবার? না, থাক। যদি সত্যি সত্যি অরুণই হয়, যদি হয়। ভিড়ের চাপে স্থির হয়ে দাঁড়ানো যাচ্ছে না। একটা বড়সড় ধাক্কায় কিছুটা পিছিয়ে গিয়েছিল নন্দিতা। আবারও এক ধাক্কায় বুকটা ধক করে উঠেছে। শ্যামলেন্দু বা রিমলি কেউ আর নেই চোখের সামনে। দুজনেই এই ভিড়ে হারিয়ে গেছে। নন্দিতা উদ্ভ্রান্তের মতো ভিড় সরিয়ে সামনের দিকে এগোনোর চেষ্টা করছে। কোথায় শ্যামলেন্দু, রিমলি বা কোথায়? কাউকেই দেখা যাচ্ছে না। বড় বেশি উটকো লোক এসে পড়েছে মাঝখানে। হায় রে, নন্দিতা এখন কি যে করবে? শুনছিলেন আজকের গল্প শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্য রচিত উজান। ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সঙ্গে কিছুদিনের মধ্যে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন। আর আমার গল্প পাঠ ও উপস্থাপনা যদি ভালো লাগে, তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করবেন। এতে আমার উৎসাহ ও আত্মবিশ্বাস দুইই বাড়ে। তাহলে আজ এখানেই বিদায় নেব। আবার দেখা হচ্ছে। নমস্কার।